when এর কিন্তু আরো দুইটা ব্যবহার আপনারা আছে বইতে। এখনো কি সবাই জয়েন করতেছে এত কথা বলে পড়ার মোটেও। আচ্ছা, এখন আপনারা বইতে চলে যান। বইতে দেখেন যে তিনটা 27 নম্বর পেজে দেখেন ওয়েন দিয়েও কিন্তু একটা ইয়া আছে, কি বলে, মোটামুটি তিনটা এক্সাম্পল আছে। ওয়েন the roads become muddy, আবার দেখেন when the sun rises darkness disappears, আবার দেখেন when the water freezes it becomes ice। এটা ওই যে আমার ফোনে আছে না বাজে when যেটা when দিয়ে যেটা আছে এটা একটু দেখেন আপনারা। আর when টাও কিন্তু একটা কন্ডিশন আছে, যেমন আমার স্ক্রিনে যেমন when মানে when I become old I will live in village, মানে কি যখন আমি বৃদ্ধ হব তখন আমি গ্রামে থাকবো। তার মানে কি আপনি কিন্তু এখন গ্রামে থাকবেন না, কারণ আপনি এখন বৃদ্ধ না। যখন আমি বৃদ্ধ হব, যখন আমি বৃদ্ধ হব, তার মানে কি এখানে শর্তটা হচ্ছে আপনাকে বৃদ্ধ হইতে হবে। বৃদ্ধ হলেই আপনি গ্রামে থাকবেন, ইয়াং অবস্থায় কিন্তু গ্রামে থাকবেন না। তার মানে এখানে কিন্তু একটা শর্ত যুক্ত হচ্ছে, জানো এই ওয়েনটাকেও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের একটা অংশ ধরা হয়। ঠিক আছে, ইফ ওয়েন আনলেস এগুলো থাকলেই বুঝে নেবেন এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। এই তিনটা একটু দেখেন, খুব ভালো করে দেখেন ওয়েন এর ব্যবহার বইতে আছে 27 নম্বর পেজে তিনটা এক্সাম্পলস আছে। काम देखा আর অর্থ না বুঝলে কিন্তু জিজ্ঞেস করেন। স্যার কত নম্বর পেজে পড়াচ্ছেন স্যার? একটু পরে জয়েন হচ্ছি তো স্যার, বুঝতেছি না স্যার। দেরি কেন করলেন? 27 নম্বর পেজে যান। 87 নম্বর স্যার, ঠিক আছে স্যার। এখানে কী করতে দিয়েছেন স্যার? 20 মিনিট পরে ঢুকে জিজ্ঞেস করেন না কি করতে দিছি। এখন 27 নম্বর পেজে যান। স্যার when water freezes it becomes ice, এটা অর্থটা কি? আচ্ছা, যখন বরফ জমে যায়, মানে যখন বরফ জমে যায় এটা বরফে পরিণত হয়। তার মানে কি বরফে পরিণত হয়ে যাওয়ার জন্য তাকে জমে যাওয়াটা গুরুত্বপূর্ণ, মানে জমে যাওয়াটা হচ্ছে একটা শর্ত। যখন বরফ জমে যায় তখনই এটা বরফে পরিণত হয়, মানে এটা শর্ত দেওয়া বোঝাচ্ছে। এই ওয়েন দ্বারা এটা শর্ত বোঝাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে কিন্তু আরো কিছু আমি এক্সাম্পল দেবো যেটা কিন্তু আমাদের বইতে নাই। ঠিক আছে, আপনারা কিন্তু এর জন্য খাতা কলম একটু রাখবেন। আপনাদের প্রোভাইডেড দ্যাট অন কন্ডিশন দ্যাট এরকম করেছিলাম কি লেভেল 2 তে সাথে। জি স্যার। হ্যাঁ রাইট, এই অন কন্ডিশন এটাও কিন্তু আপনার কন্ডিশনের আন্ডারে। কে প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে এই শর্তে যে, মানে এখানে কিন্তু শর্ত নামে কথাটা কিন্তু আছে, এটা কিন্তু এটাও আমরা শর্তের আন্ডারে রাখবো। এটা একটু দেখেন। ধরেন প্রোভাইডেড দ্যাট অথবা অন কন্ডিশন দ্যাট, এটা একটু লিখে রাখেন হেডিং হিসাবে। এখন দেখেন এরকম যদি একটা সেন্টেন্স লিখি, she will be given the property provided that অথবা on condition that। এই provided that বলতে পারেন, অথবা চাইলে আপনি যে আমি ইয়া দিলাম অবলিক দিয়ে দিলাম provided that অথবা on condition that।
she will be given the property provided that অথবা on condition that দুটো কিন্তু আলাদা করে দিলাম। আচ্ছা ডান, তো এটা মার্ক করে দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। on condition that she maintains it. on condition that আমি আরেকটা কালারে দিলাম। খেয়াল করেন, আপনি হয় প্রোভাইডেড দ্যাট ইউজ করবেন অথবা অন কন্ডিশন দ্যাট ইউজ করবেন। আমি এটা দুটোই রাখছি আপনাদের সুবিধার্থে, আপনারা যেটা ব্যবহার করেন। তাকে সম্পত্তি দেওয়া হবে। আচ্ছা আমি ওটাই তো বলতেছি, আমাকে কথা বলতে দিবেন তো। এটা অর্থ she will be given the property provided that অথবা on condition that she maintains it. তাকে সম্পত্তি দেওয়া হবে এই শর্তে যে সে সেটা রক্ষা করবে। করে তাকেই তাকে সম্পত্তি দেওয়া হবে, আদারওয়াইজ তাকে সম্পত্তি দেওয়া হবে না। মানে এটাই মিন করতেছে, তাকে সম্পত্তি দেওয়া হবে এই শর্তে যে সে রক্ষা করবে। ঠিক আছে, মেইনটেইন মানে এখানে রক্ষণাবেক্ষণ বা রক্ষা করা। ঠিক আছে, এটা রক্ষা করা বোঝাচ্ছে। এটা খুব ভালো করে দেখেন না, প্রোভাইডেড দ্যাট অন কন্ডিশন দ্যাট যে কোনো একটা ব্যবহার করবেন। হয় প্রোভাইডেড দ্যাট ব্যবহার করলে অন কন্ডিশন দ্যাট ব্যবহার করবেন না, আবার যদি অন কন্ডিশন দ্যাট ব্যবহার করেন প্রোভাইডেড দ্যাট ব্যবহার করবেন না। স্যার প্রোভাইডেড দ্যাট স্যার মিনিংটা কি স্যার? এই শর্তে যে, আবার অন কন্ডিশন দ্যাট মানেও একই অর্থ। এই শর্তে যে মানে এই তাকে সম্পত্তি দেওয়া হবে এই শর্তে যে সে সেটা রক্ষা করবে। মানে এই শর্তে যে, এই কথাটা বুঝাতেই আসলে প্রোভাইডেড দ্যাট লাগানো হয়। provided that অথবা on condition that। কিন্তু কাইন্ডলি এটা লিখবেন কিন্তু, ঠিক আছে? আপনাদের কিন্তু আমি প্রায় বলি যে আমি কিন্তু সব সময় বই দেখে কিন্তু পড়াই না, আমি চেষ্টা করি বইয়ের বাইরে থেকেও এজন্য দয়া করে আপনারা একটু কাগজ কলম রাখবেন। একদম 100% বইয়ের উপর নির্ভরশীল হয়ে যান না, কারণ আমাদের বই কিন্তু যথেষ্ট না, এটা কিন্তু লিমিটেড। স্যার বলেন। ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ লেখা যাবে কোন জায়গায়? না দিয়ান না। প্রোভাইডেড দ্যাট ইনস্পাইট অফ মানে তো সত্ত্বেও, এটা শর্ত না তো। সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও। মনে করেন আপনি গরিব হওয়া সত্ত্বেও আপনি কি বলে সৎ। আমি গরিব হওয়া সত্ত্বেও সৎ, মানে এরকম সত্ত্বেও, এটা তো কন্ডিশন না। এবার দিব না আমরা, ঠিক আছে? মানে আমরা কন্ডিশন মানে শর্ত, যেখানে শর্ত মান থাকবে, শর্ত যুক্ত থাকবে, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখানে সত্ত্বেও না জিনিস। আচ্ছা, আবার আরেক ধরনের সেন্টেন্স আমরা দেখি, এটাও বইতে নাই, ঠিক আছে? মানে আপনার আমাদের লেভেল 1 এ বইতে নাই, বাট ধরেন এটা এরকম, যেমন ওয়েদার ও নট। যেমন ধরেন ঠিক আছে, হি মাস্ট সাকসিড ওয়েদার ইউ হেল্প হিম অর নট। সে অবশ্যই সফল হবে তুমি তাকে সাহায্য করো বা না করো। কারণ ওয়েদার একটা ব্যাপার আছে, ওয়েদার অর নট। হি মাস্ট সাকসিড ওয়েদার ইউ হেল্প হিম অর নট। সে অবশ্যই সফল হবে তুমি তাকে সাহায্য করো বা না করো। মানে এখানে কিন্তু শর্ত যুক্ত হচ্ছে, তুমি তাকে সাহায্য করো বা না করো, মানে এটাও কিন্তু এক ধরনের শর্তের মধ্যে রাখা হয়। এটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা প্যাটার্ন, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এটা বিশেষ করে নাটক সিনেমায় কিন্তু এগুলো অহরহ হয়, ডায়লগ শুনি আমরা। হয় তুমি ওকে সাহায্য করো বা না করো, সে সফল হবেই হবে, ঠিক আছে? নাটক সিনেমায় অহরহ এই ডায়লগ গুলো চলে আসে, ঠিক আছে? এটা তুলেন। স্যার ওয়েদার এর অর্থটা কি? ওয়েদার ওইভাবে অর্থ আসবে না। আপনি ওই ওয়েদার অর না মানে তুমি শর্ত করো বা না করো, এই ধরনের অর্থ আসবে, বাট বহু ভালো অর্থ আসে না।
জি স্যার। ইভেন আপনি যদি ডিকশনারি তো সার্চ দেন যে অর্থটা দাঁড়াবে এইটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ আসে না। ঠিক আছে, এই জন্য এটা আসলে ওইভাবে অর্থ করা কঠিন। মানে তুমি করো বা না করো, দেও বা না দাও, এই ধরনের মিনিং করার জন্য আপনারা জাস্ট ব্রেকেটে লেখেন করো বা না করো, দেও বা না দাও, এই ধরনের কথা লিখে রাখেন ব্রেকেটে। ঠিক আছে, এটা হুবহু যে অর্থ আপনি ডিকশনারি সার্চ করে পাবেন ওটা এটার সাথে সামঞ্জস্য খায় না আর কি, খাপ খায় না। আচ্ছা, এরপর আমরা আরেকটা যেটা বইতে তো আমরা দেখবই। স্যার এই সেন্টেন্সে তো কমা নাই। কোনটা? এটা কমা হবে না। আচ্ছা, এবার আমরা এবার আরেকটা ক্যাটাগরি আছে। ধরেন মনে করেন অনেক সময় কিছু ইমাজিনারি কথাবার্তা বলি না যেগুলোর আসলে বাস্তব কোনো ভিত্তি নাই। সেটা কিরকম? ধরেন আপনারা তো অনেক সময় ক্রিকেট খেলা দেখেন না? অনেক সময় তো টিভিতে ক্রিকেট খেলা দেখেন, অনেক সময় আপনারা অনেক সময় দেখেন যে ধরেন বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ধরেন খেলা হচ্ছে, তামিম ইকবাল ব্যাট করতেছে আর মালিঙ্গা বল করতেছে। তামিম ইকবাল মালিঙ্গার একটা বলও লাগাইতে পারতেছে না ব্যাটে। ঠিক আছে, তখন অনেক সময় আপনারা আবেগ আপ্লুত হয়ে পড়েন, এবারে কি খেলে, দ্রুত তো খেলতেই পারে না। ওর জায়গায় আমি মাঠে থাকলে তো 6 বলে 6 মারতাম। আবেগে বলি ফেলেন অনেক সময়, ও তো ব্যাটই ধরতে পারে না, ওর জায়গায় আমি খেলতাম, সেঞ্চুরি মেরে দিতাম। এই যে মানে এগুলো হচ্ছে আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে কিছু মানে এমন কথা বলি যেগুলো বাস্তব কোনো ভিত্তি নেই। কারণ আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার পক্ষে হঠাৎ করে লাফ দিয়ে মিরপুর স্টেডিয়ামে টেলিভিশনের স্ক্রিন দিয়ে মিরপুর স্টেডিয়ামে চলে যাওয়া সম্ভব না। ব্যাট তামিমের ব্যাটটা নিয়ে আপনার ব্যাটিং করা সম্ভব না, কিন্তু আবেগে বলে ফেলেন। আবার ক্রিকেট অনেক সময় আপনার ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ দেখেন যে মানে আপনার কোনো প্রিয় প্লেয়ার একটা সহজ গোল মিস করে ফেলছে, আপনার সোরা গালাগালি দিয়ে দেন, ও ব্যাটা কি খেলে, ওর জায়গায় আমি হলে দামাদাম হ্যাটট্রিক মারতাম, হ্যাটট্রিক করে দিতাম খেলায়, কতগুলো গোল মিস করছে। আমরা আবেগে অনেক সময় এমন কিছু কথা বলি, ধরেন এটারও কিন্তু বাস্তব ভিত্তি নাই। কারণ আপনার পক্ষে বাংলাদেশে বসে ওই কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে চলে যাওয়া সম্ভব না, এবং সেখানে বসে খেলাও সম্ভব না, গোল দেওয়া সম্ভব না। বাট আপনি কিন্তু মুখে কিন্তু তারপরও বলেন যে আমি যদি থাকতাম ফাটায় ফেলাইতাম। এগুলো কিন্তু প্রায় অহরহ বলি, এমন কিছু কথাবার্তা বলি যেগুলো বাস্তব ভিত্তি নেই। এই ধরনের ক্ষেত্রে সাধারণত যে ধরনের সেন্টেন্স ব্যবহার করতে হয়, যেমন ওয়ারের একটা ব্যবহার হয়, ওয়াজের পরিবর্তে যেমন ওয়ার। যেমন ধরেন এরকম যদি একটা কথা বলি, ধরেন এটাও কিন্তু আমরা লেভেল 2 তে এরকম একটা সেন্টেন্স আমরা বোধে পেয়েছি। ধরেন if I were you, if I were you, if I were you I would never do that. আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সেটা কখনোই করতাম না। মানে অথবা আমি যদি তুমি হইতাম আমি এটা কখনোই করতাম না। এটা কোনো নাটক সিনেমা ডায়লগ। আমি যদি তোমার জায়গায় থাকতাম এই কাজ কখনোই করতাম না। অথবা আমি যদি তুমি হইতাম এই কাজ কখনোই করতাম না। মানে এইরকম মানে ইমাজিনারি সেন্স। ইফ আই ওয়ার ইউ, এখানে আই এর পরে কিন্তু ওয়াজ হওয়ার কথা। সাধারণত আমরা আই এর পরে ওয়াজ ব্যবহার করতাম, বাট ইমাজিনারি সেন্সের বোঝানোর জন্য আই এর পরে সবসময় ওয়ার হয়। ঠিক আছে, আর এরকমই আরেকটা আপনার এক্সাম্পলস দেখবেন 89 পেজে চলে আসবে। বইয়ের 89 পেজে দেখেন একটা সেন্টেন্স আছে, ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার কমা আই উড হেল্প দ্য পুয়ার পিপল। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম দরিদ্রদের সাহায্য করতাম। বাট এখন তো আপনাদের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, অন্তত আগামী 5 মিনিটের মধ্যে তো হওয়া সম্ভব না। ঠিক আছে, ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার আই উড হেল্প দ্য পুয়ার পিপল। আসেন এটা একটু দেখেন সবাই, এটা 87 89 পেজে পেয়েছেন মনে সবাই, তাই না? শেষের দিকে দেখবেন এখন। হ্যাঁ ওইটা একটু দেখেন, ম্যাচ করেন। মানে ইমাজিনারি সেন্স যেটার বাস্তব ভিত্তি নাই, এই ধরনের কথা বলতে গেলে এই যে ওয়ার এর ব্যবহার হবে, ওয়ার, ইফ আই ওয়ার ইউ।
আপনারা যেটা করবেন মোটামুটি আমরা তো যেটা যেমন 87 পেজটাও একটু ভালো করে দেখেন। এখন আপনি মোটামুটি যা করলাম 87 পেজ এবং 88 পেজের প্রথম বক্সটা একটু পর্যন্ত একটু দেখবেন। 87 এবং 88 এর আচ্ছা যান 88 পুরোটাই দেখেন, কনফিউজ করা দরকার নেই, আপনি দেখেন পুরোটাই দেখেন, তারপর দরকার হলে পরে আবার দেখবো আর কি। 87 88 কোনো অংশ বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করেন। জাহিদ হাসান কিছু বলবেন? ভালো হইতো। হ্যাটের ব্যাপার আসবো, আমি এটা আসবো। আপনার আগে 87 88 একটু দেখেন, আমি এটা পরেই আসবো, এটা নিয়ে কথা বলবো। আমরা তো শেষ করি নাই, ওটা একটু দেখেন আগে। ইট বিকামস আইস এর অর্থটা কি? এটা কিন্তু একজনকে আমি বলছিলাম, তখন আপনারা শুনেন নাই কেন বলেন তো? মানে একটু ভুল লাগছে, একটু বলে লিখতাম আবার এখন। যদি পানি জমে যায় এটা বরফে পরিণত হয়। যখন কেউ প্রশ্ন করবে আপনারা কিন্তু সাথে সাথে কান পেতে দিবেন, নিজের কাজ ফেলে, যে দেখি হতে পারে ওটা আমিও নাও জানতে পারি। দেখা যাচ্ছে যে একই ওয়ার্ড আমাকে অত 3 বা 4 বার রিপিট করতে হয়। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের অনেকের জন্য হয়তো বিরক্তিকর হয়ে যায়, আর আমার জন্য তো বিরক্তিকর অবশ্যই। একই কথা যদি আমাকে 5বার রিপিট করতে হয় তখন এটা আমার জন্য বিরক্তিকর। অনেক সময় আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভুলে যাই, আর যখন আপনারা আটকান আমাকে তখন আমি পয়েন্ট, আপনারা যখন কথা বলেন আমি কিন্তু সবসময় চিন্তার মধ্যে থাকি যে কোন পয়েন্টটা কথা বলবো, তখন ওই পয়েন্টটা হ্যাম্পার হয়ে যায়। তখনও দেখা যাচ্ছে যে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাদের উপর একটু হয়তো রুড হয়ে যাই। ঠিক আছে, আবার আমার রুড হওয়াটাকেও একটু দয়া করে আবার বেশি করে না দেখার চেষ্টা করবেন না। আমি কিন্তু একটা চিন্তার মধ্যে থাকি। ঠিক আছে, এনিওয়ে তো আমরা পরে স্যার বলেন। এখানে 88 নম্বর পেজে স্যার আপনার ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস, যদি আমরা তার অ্যাড্রেস খুঁজে পাই তাহলে আই উইল রাইট হার, এটা কি আল লেটার দিয়ে দেন, আই উড রাইট আল লেটার দিয়ে দেন, মানে একটু বাদ পড়েছে, আল লেটার দিয়ে দেন এখানে। লেটার স্যার, এটার মিনিংটা স্যার? যদি আমি তার ঠিকানা খুঁজে পাইতাম আমি চিঠি লিখবো আর কি। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস, যদি আমরা তার ঠিকানা খুঁজে পাই, ঠিকানা খুঁজে পাই, আমরা তাকে চিঠি লিখবো, আমরা তাকে একটা চিঠি লিখবো। ঘর করা আছে ওটা কি সেন্টেন্স তৈরি করার জন্য? যেমন হ্যাঁ, সেন্টেন্স তৈরি করার জন্য এটা আমি আসবো, সমস্যা নেই। ওইটুকু দেখছেন, আগেরটুকু দেখছেন তো? জি স্যার, বাকি আজান দিয়ে দিতেছে তো অল্প সময়। অল্প সময় হলে তো সমস্যা, কারণ আমাদের তো টাইম তো আছে আর কি। বেশি যদি তারা হয়ে যায় তাহলে ইয়ে করেন, আপনার কোনো একজন দায়িত্ব আপনারই কোনো হয়তো বন্ধু একটু হেল্প নিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা যেটা করবেন 88 আর 89 নাম্বার পেজে চলে আসেন। আমান সাহেব একটু মিউট করতে হবে। জি স্যার। ওকে, 88 এবং 89 নাম্বার এই দুটার একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। 88 নাম্বার যে বক্সটা এবং 89 নাম্বারের বক্সটা, তারপর আমি ক্লিয়ারেন্সে যাব। ঠিক আছে, এটা আমি আরো ক্লিয়ার করবো। এখন 88 এবং 89 এটা একটু সময় দেন, 2-3 মিনিট এখানে একটু সময় দেন।
বুঝতেছি না। হ্যাড, কুড হ্যাড, একটু উড একটু হ্যাড। মাথা খাটান, একটু বুঝেন যে আপনাদের স্যারের উপরেও সকল যায়, স্যারদেরও তো পড়াতে গেলে একটু নিজেদেরও একটু আগে পড়াশোনা করে নিতে হয়। একটু বুঝেন যে স্যাররাও কি কষ্টটা করে, নাহলে তো আমাদের উপর মায়া দেওয়া হবে না তো আপনাদের। এটা নিয়ে একটু কষ্ট করেন। তাই তো বলি স্যার, এত কিছু আপনার মনে থাকে কিভাবে? হ্যাঁ, এই তো। আমরা তো খালি ওকে, থ্যাংক ইউ। এখন চাচ্ছি একটু নিজের একটু কাটান, তারপর আমি বুঝাচ্ছি। অসুবিধা নেই, এটা সহজ করে দিব, এরপরে আর ইনশাল্লাহ কোনো কষ্ট থাকবে না। কন্টিনিউয়াস আর পাস্ট সিম্পল হবে। যেভাবে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই তো। হ্যাঁ, পাঁচ সিম্পলই তো। অষ্টআশি পেজে নিচের অংশটা না, উপরেটা না নিচেরটা? আচ্ছা, নিচেরটা। ও আচ্ছা, নিচেরটা তো ইয়াটা আছে যে পাস হয়েছে না, ক্যান কুড হয়ে গেল, উইলটা হয়েছে উড, মেয়েটা মাইট হয়েছে, তারপর তো আপনার পাস সিম্পলই থাকবে সব। পাস তো হচ্ছে তো আপনার, যেমন ইফ আই ওয়ার্ক হার্ড, মনে করেন সেন্টেন্সের শুরুতে। আচ্ছা, মিউট করেন। এখন দেখেন, একটা আপনাদের মধ্যে এখনো কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে এরকম যে আমি প্রায় বলি যে সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট টেন্স থাকে, সেন্টেন্সের শুরুতে পরের অংশটা পাস্ট থাকে। ধরেন আমি বইতে দেখেন, এখানে খেয়াল করেন, আমি এটা যেমন করছি, ইফ আই ওয়ার, ইট ওয়াজ এর পাস্ট টেন্স কি বলে, আর এর পাস্ট টেন্স ওয়ার না, আর এর পাস্ট টেন্স ওয়ার তো। এখানে দেখেন উইল এর পাস্ট টেন্স উড। সেন্টেন্সের শুরুতে পাস্ট টেন্স ছিল দেখে পরেরটাও কিন্তু পাস্ট হয়েছে। এখানেও দেখেন আরো কিছু পাস্ট টেন্স আছে। ধরেন যেমন এই আরেকটা কোথায় করলাম, এই যে ইফ হি কেম, এটা যেমন পাস্ট টেন্স, সেন্টেন্সের শুরুতে পাস্ট টেন্স, এটা না, এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে, দেখছেন? সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে পাস্ট থাকলে পরের অংশ পাস্ট হবে। এখানে দেখেন ইফ হি কামস, এটা কিন্তু পাস্ট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আই উইল গো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু শুরুতে যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট টেন্স রাখবেন, আর অন্যগুলো তো সমস্যা নাই। যেন ইফ আই ওয়ার ইউ, এটা পাস্ট টেন্স, এজন্য এটা পাস্ট টেন্স। আচ্ছা, এবার আপনাদের ওই মূল আলোচনা আসি। এখন ধরেন আমি দুটো সেন্টেন্স লিখি, ধরেন এরকম যদি আমি লিখি, ইফ এই সেন্টেন্সটা যদি আমি আরেকভাবে লিখি, যেমন আপনাদের দুইটা বক্স না, দুইটা বক্সই তো, ধরেন হ্যাড এর ব্যবহার হলো, আর উডের পর এখানে ব্যবহার হলো হ্যাভ, উড হ্যাভ। স্যার এটা কি গেট রেজাল্ট হবে না গুড রেজাল্ট? কোনটা? স্যার দুইবার গেট কেন স্যার? দুইবার গেট কেন? ওই Good result. রেজাল্টের আগে ও আচ্ছা, ওটা আচ্ছা আচ্ছা, এটা গুড রেজাল্ট হবে আর কি। ও আচ্ছা। পেটে ঘটে গুড রেজাল্ট, এটা গুড রেজাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ইফ আই স্টাডিড ওয়েল আই উড গেট আ গুড রেজাল্ট। আবার ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই উড হ্যাভ গট আ গুড রেজাল্ট। এখন আমার বলেন তো দুটার মধ্যে অর্থগত পার্থক্য কি? বইতে যা থাকুক, আফসোস কারো থাকুক, আফসোস কারো না থাকুক, বাট অর্থ আমি দেখবো অর্থ, আফসোস করবো না করবো এটা আমার বিষয়। অর্থগত পার্থক্যটা কি? বইতে যেমন পার্থক্য নাই, অর্থগত তো তেমন পার্থক্য নাই। আচ্ছা, অর্থগত কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন ধরেন আমাদের বইতে যেমন আছে আফসোস কারক আর হচ্ছে আফসোস কারক না, মানে এরকম কিছু আফসোস করে লাভ নাই, এরকম কথা আছে না বইতে, খেয়াল করেছেন না? 88 পৃষ্ঠায় কিন্তু দেখেন যে লেখা আছে আফসোস কারক, মানে আফসোস করা আর কি, খেয়াল করেছেন? জি স্যার। আবার 89 পেজে দেখেন আফসোস করে লাভ নাই, এরকম কথা আছে না? হ্যাঁ। আছে তো, বুঝলা যান। এখন আপনাদের মুভি দেখেন কে? মোটামুটি একটু সিনেমা টিনেমা দেখার অভ্যাস আছে, সাবটাইটেল সহ ইংরেজি মুভি, ইংলিশ মুভি। আচ্ছা যাক, কেউই দেখেন না। এখন দেখেন তুলনামূলক, আমাকে এটা বলেন, দুইটার মধ্যে তুলনামূলক সহজ কোন সেন্টেন্স? স্যার উপরেরটা। উপরেরটা সহজ না? তাহলে উপরেরটা সহজ, তার মানে
এইটা কিন্তু কঠিন। যেমন আপনাদের কিন্তু যেমন মনে আছে যে প্রেজেন্ট কি বলে পাস্ট পারফেক্ট টেন্সের সময় হ্যাড এর ব্যবহার একটা ছিল না, আই হ্যাড স্টাডিজ, মনে আছে আমি কি বলছিলাম? জি স্যার। হ্যাড এর ব্যবহার বাদ দিতে বলছিলাম না? জি স্যার, হ্যাড ইউজ না করতে বলছেন স্যার। রাইট, তার মানে এটা আমাদের দরকারই নাই। আমি আমার পাস্ট ইনডিফিনিট করতে বলছেন স্যার। রাইট, আমার এর দরকার নাই। আমি এটা দিয়ে সব করবো, আমার আফসোস করা হোক আর আফসোস করি বা না করি, এই টেন্স এই সাথে আমি ব্যবহারই করবো না। ইফ আই স্টাডিড ওয়েল আই উড গেট আ গুড জব, শেষ। এত ঝামেলা আমি যাবই না। তার মানে যে লাস্টে যে বক্সটা ওটা দরকারই নেই আপনাদের। এটা আমাদের গ্রামার বই পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আমাদের গ্রামার বইতে আছে গ্রামার পর্যন্তই থাক। বাস্তবে এটার এত প্যাটার্ন সেন্টেন্স ব্যবহার হয় না। প্রথমটা ফলো করবেন। ক্লিয়ার? ক্লিয়ার তো? জি স্যার। ওকে, তাহলে সহজ হয়ে গেছে না বিষয়টা? আমি আফসোস করো আর আফসোস কারক নয়, আমি ঝামেলাই যাব না। এত মুভি যারা দেখেন তারা আরো ভালো দেখবেন যে এত প্যাটার্ন সেন্টেন্স ব্যবহার হয় না, ঠিক আছে? ইফ আই স্টাডিড ওয়েল আই উইল গেট আ গুড জব। যদি আমি ঠিকমতো পড়াশোনা করতাম আমি একটা ভালো চাকরি পাইতাম। আর এখানে খেয়াল করেন আমি শুরুতে পাস্ট টেন্স দিয়ে শুরু করছি, স্টাডিড এর পাস্ট টেন্স, আর পরের অংশ দেখেন আই উড, এই যে উডটা এটা কিন্তু পাস্ট টেন্স। আর এখানেও খেয়াল করেন এখানে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, পরের অংশটা আবার কিন্তু আবার এটাও পাস্ট পার্টিসিপল। এখন দুটো একটা ঝামেলা আছে, উডটা পাস্ট টেন্স আবার উড হ্যাভটা পাস্ট পার্টিসিপল, এই অংশটা পাস্ট পার্টিসিপল। মানে এত প্যাটার্ন তো জানাই দরকার নেই, সরাসরি এটা পাস্ট টেন্স রাখেন, এই অংশটা পাস্ট টেন্স। ইফ আই স্টাডিড ওয়েল আই উড গেট আ গুড জব। এই প্যাটার্ন সেন্টেন্স আমরা ব্যবহারই করবো না, ঠিক আছে? এত কঠিন ইংলিশ দরকারই নেই, কারণ আলটিমেটলি দুইটার অর্থ সেম, দুইটার অর্থ সেম, ঠিক আছে? তো আমি আফসোস করিও না করি তাতে কিচ্ছু যায় আসে না। আমি দেখবো অর্থ, আমার মিনিং কি দাঁড়ায়, ঠিক আছে? এখন মোটামুটি পুরো বইটা একটু দেখেন, কোন অংশ সমস্যা আছে কিনা। 2 মিনিট দেখবেন, বেশি সময় লাগাবেন না, কারণ আমাদের আরেকটা ডায়ালগ পার্ট আছে। কোন অংশে সমস্যা থাকলে জিজ্ঞেস করেন। আমরা কিন্তু লাস্টের বক্সটা কিন্তু বাদ দিয়ে দিছি কিন্তু। ক্লিয়ার তো? লাস্টের বক্স কিন্তু আমাদের লাগতেছে না। থাকবে যেহেতু এটা সহজ হয়ে গেছে, আপনারা ইয়াতে চলে আসেন। স্যার উড কুড মাইট এর পার্থক্যটা কি? উড গুড, আচ্ছা উড দিয়ে না। আচ্ছা ধরেন উড আর কুডের মধ্যে পার্থক্যটা এরকম, খুব একটা পার্থক্য এরকম। ধরেন আই উড মানে আচ্ছা সেন্টেন্সে যখন এভাবে যদি আমরা করি, ধরেন উইলের পাস্ট টেন্স কি হচ্ছে? উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। যেমন আই উইল গো, আমি যাব। আবার আই উড গো মানে আমি যাইতাম। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আর আই কুড ডু ইট মানে আমি এটা করতে পারতাম। মানে উইল এগুলো হচ্ছে এটা পাস্ট টেন্স। আর মে আর মাইট এই দুটোর অর্থ সেম। যেমন আজকে বৃষ্টি হইতে পারে, ইট মে রেইন টুডে, এটার অর্থ যা ইট মাইট রেইন টুডে, এটার অর্থ সেমই, খালি একটু মেটা দিয়ে একটু একটু বেশি জোর দেয়, বাট ওভারঅল যেই লাও সেই কোদে, মে অর্থ যা মাইট অর্থ তাই। শুধু ক্যান আর কুডটা হচ্ছে ক্যানের পাস্ট টেন্স কুড, উইলের পাস্ট টেন্স কুড, মানে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার হচ্ছে এগুলো। তো মোটামুটি ক্লিয়ার? ওকে, 91 আসেন। আপনাদের যেহেতু প্র্যাকটিস করাতে চাইছিলাম কিন্তু প্র্যাকটিস করানোর সময় পাবো না, তো ভালো করে শুনেন আমি কিভাবে উচ্চারণ করি, আমাকে ফলো করেন। 2 অ্যাকসেন্টই আমি উচ্চারণ করব, আমেরিকানটাও করব, ব্রিটিশটাও করব, ঠিক আছে? আপনারা মিউট করে আমার সাথে সাথে আওড়াবেন, ওই উচ্চারণটা কিভাবে উচ্চারণ করছি, কিভাবে অ্যাকসেন্ট আনতেছি এটা আওড়াবেন, ঠিক আছে? খুব ভালো করে শুনেন, মিউট করে রাখেন সবাই। ওকে, স্টার্ট। Okay, shopping at a clothing store. Could I try this t-shirt on? Sure, sir. There's our trial room. It's quite small. Do you have it in a larger size? It comes with 3 sizes. The one in your hand is the medium one. Here, try this. This is the larger one. Excuse me, do you have these trousers in navy blue? Of course. Please look round while I bring that for you. I don't like the pattern very much. Do you have it in plain? Unfortunate. This is the only piece we have. Well, not a problem. Actually, I'm not sure about the color. Do you have them in a lighter shade? Sure, you can have that. Just tell me your waist and length.
What is it made of? It's made of pure leather. Is it local? Not at all. It's from Switzerland. Is it waterproof? Up to a certain point, it's better not to use in rain. বুঝতে পারছেন মোটামুটি? কই সাউন্ড কই? পড়ছেন সাথে? হ্যাঁ স্যার স্যার চেষ্টা করছি। আচ্ছা এবার আরেকটা অ্যাকসেন্টে পড়বো। স্যার অ্যারাউন্ডের উচ্চারণটা কি করলেন? কোনটা? অ্যারাউন্ড। Around. Look around. Look around. Look around now. Look around. Look around. Okay. এবার আরেকটা অ্যাকসেন্টে পড়বো। ঠিক আছে এটা চেষ্টা করেন। Could I try this t-shirt on? Sure, sir. There's our trial room. It's quite small. Do you have it in a larger size? It comes with 3 sizes. The one in your hand is the medium one. Here, try this. This is the larger one. Excuse me, do you have these trousers in navy blue? Of course. Please look around while I bring that for you. I don't like the pattern very much. Do you have it in plain? I'm afraid not. This is the only piece we have. Well, not a problem. Actually, I'm not sure about the color. Do you have them in a lighter shade? Sure, you can have that. Just tell me your waist and length. What is it made of? It's made of pure leather. Is it local? Not at all. It's from Switzerland. Is it waterproof? Up a certain point. It's better not to use in rain. আপনাদের বলছিলাম ইয়ে মিউট করতে। আচ্ছা তুলনামূলক সহজতম সেকেন্ডটা ছিল তাই না আপনাদের জন্য? জি স্যার আমেরিকানটাই সহজ, প্রথমটা একটু কঠিন ছিল। আচ্ছা কিন্তু আইএলটিএস লিসেনিং এ না ব্রিটিশে শোনা লাগবে, তো ওই বাদ দিতে পারবেন না, ব্রিটিশও লাগবে। আচ্ছা এক্সট্রা বই লাস্ট ক্লাসে কোনটা ধরছিলাম মনে আছে? স্যার আইডিয়ামস ধরছেন? জি স্যার। আচ্ছা কি বলছিলাম আমি? কত পৃষ্ঠা থেকে? আরেকটা বলছিলেন স্যার। আচ্ছা কত পৃষ্ঠা পর্যন্ত তাকাইছেন? কই বলেন? আমি অল্প কিছু করছি তো এইজন্য। আচ্ছা আচ্ছা অ্যাপেল অফ ডিসকর্ড এটার মানে কি বলেন? অ্যাপেল অফ ডিসকর্ড কোলাহল 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 না, কলহের কারণ। কলহের কারণ। কলহের কারণ। একিলিস হিল মানে কি? একিলিস হিল কই? ওই দেখে দেখে বলতে হবে নাকি? রুবিনা, আরজে রুবিনা কই? আরজে রুবিনা কোথায়? হ্যালো। স্যার পারি না। পারি না? আচ্ছা আপনার নামের আরে পুরো অর্থ কি? আচ্ছা রতন চন্দ্র। রুবিনা কিছু বলছিলেন মনে হয়, বলেন। স্যার কোনো অর্থ নেই, এমনি। রেডিও জকি নাকি? রেডিও জকি নাকি আপনি? জি না। জি না। আচ্ছা আচ্ছা রতন চন্দ্র। রতন চন্দ্র কি ব্যাপার? জি স্যার। ওরে আল্লাহ, আপনারা হাঁটাহাঁটো করাবেন আমারে, কোন বুঝছি। আচ্ছা একিলিসিল বলেন, এটা অর্থ কি? স্যার আমি গত ক্লাসে ছিলাম না। তো কি হয়েছে? পারতে তো সমস্যা নাই, না বললে না পারলে নাই, চেষ্টা তো করবেন। আচ্ছা পান্না আক্তার বলেন একিলিসিল মানে কি? জি স্যার। একিলিসিল স্যার আমি মানে পাইতেছি না, খুঁজা ভুলে গেছি।
বললে স্যার দুর্বল দিক। দুর্বল সংস্থান, হ্যাঁ। তারপর আ স্নেক ইন দ্য গ্রাস, এটা অর্থ কে বলবে? আচ্ছা, নাইম সরকার। গোপন শত্রু স্যার। স্নেক ইন দ্য গ্রাস, এটা অর্থ কি? স্যার আমি গত ক্লাস ছিলাম না, অর্ধেক ক্লাস করে লিভ নিয়েছিলাম আমরা। আচ্ছা, তো এ সবারই একই অবস্থা, লাভ কি? প্রেজেন্ট ইডিয়মসটা খুব ভালো করে দেখবেন, বিশেষ করে যে মাঝখানে আপনাদের কি পৃষ্ঠা নাম্বার বলছিলাম কত দিয়ে কত দেখবেন? জি স্যার। কত পৃষ্ঠা থেকে বলছিলাম? স্যার 20 থেকে 34 নাকি? 34। আচ্ছা, এটা দাগাবেন। এটা মনে করেন দাগানোর সময় আপনি পড়াশোনা দাগা দরকার। আপনি টিভি দেখতেছেন, টিভি দেখতে দেখতে দাগান, কোনো কাজ করতেছেন, মনে করেন গল্প করতেছেন, গল্প করতে করতে দাগান, রঙিন কলম দিয়ে এটা দাগাবেন। এটা দাগায় কিন্তু একটু মুখস্থ করতে হবে। আমাদের হয়তো একটু পরে তো লাইন কেটে যাবে, ঠিক আছে? তো ওই প্রেজেন্ট ইডিয়মসটা দেখবেন, আর নেক্সট ক্লাসে কোন বইটা ধরা যায় বলেন তো? কোনটা ধরলে ভালো হয়? কোন বইটা আছে? এটা সাজেশন দেন, কোনটা ধরলে ভালো হয়? কই? স্যার যদি আপনি মনে করেন ওইটা দেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে, ওই দিন বলবো না। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। লাইন কেটে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।